নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিন্ন ধর্মীয়ভাবে আমি তোমাদের বিজ্ঞানটি পড়িয়ে দিব, যেখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ, শতভাগ। তাহলে আমরা এই ভিডিওটি ধারাবাহিকভাবে করে নিই। দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি, জীবনের জন্য পানি। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসবে সেগুলো আমি হুবহু তোমাদেরকে দেখিয়ে দিব। সবগুলো বিষয় আমরা পড়তে যাব না, যা পরীক্ষা আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। মানুষের শরীরের শতকরা 60 থেকে 75 ভাগই হচ্ছে পানি। এটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। মাছ, মাংস কিংবা শাকসবজিতে প্রায় 60 থেকে 90 ভাগ পানি থাকে। পৃথিবী পৃষ্ঠের শতকরা 75 ভাগই হচ্ছে পানি, এটিও মনে রাখবে। তারপরে গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গ কি, এটা নিয়ে প্রশ্ন একটা আসতে পারে এবং এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা 90%। এই অংশ থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা প্রায় 90%, তাই আমরা এটা একটু ভালো করে দেখব। যে তাপমাত্রায় বরফ গলে যায় সেটিকে বলা হয় বরফের গলনাঙ্গ। তাহলে গলে যাওয়া, যে তাপমাত্রায়, কত তাপমাত্রায় গলে যায়? 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, আমরা জানি। বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্গ। মানে যে তাপমাত্রায় সেটা আস্তে আস্তে ফুটতে থাকে, বুদবুদ করতে থাকে, সেটা কত? 99.98 সেলসিয়াস, যেটা প্রায় 100 এর কাছাকাছি। তাই আমরা ধরি যে পানির স্ফুটনাঙ্গ হলো 100 ডিগ্রি সেলসিয়াস, একটু মনে রাখবে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। কত ডিগ্রিতে? 4 ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। সেটা হচ্ছে 1 গ্রাম সিসি বা 1000 কেজি মিটার কিউব। অর্থাৎ 1 সিসি পানির ভর হচ্ছে কত গ্রাম? 1 গ্রাম, বা 1 কিউবিক মিটার পানির ভর হচ্ছে 1000 কেজি। এগুলো জাস্ট এমনি তোমরা ইনফরমেশনগুলো মনে রাখবে, এখান থেকে পরীক্ষা আসতে পারে। বিদ্যুৎ ও তড়িৎ পরিবাহী। বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ তড়িৎ পরিবাহিত হয় না, তবে এতে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষণ পদার্থ ধ্রুবীভূত থাকলে তড়িৎ প্রবাহিত হয়। তার মানে বিশুদ্ধ পানিতে সাধারণত কি করে না, কারেন্ট ছড়ায় না, বা এতে যদি কোনো ধরনের অ্যাসিড বা লবণ যুক্ত থাকে তাহলে সেখানে কি হয়? বিদ্যুৎ প্রবাহিত হয়। এজন্য পানিকে সার্বজনীন দ্রবক ও বলা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, খ প্রশ্নে তোমাদের আসতে পারে কেন বলা হয়। পানির একটি বিশেষ ধর্ম হলো এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে, তাই এটাকে বলা হয় সার্বজনীন দ্রবক। বিশুদ্ধ পানির পিএইচ সাধারণত কত হয়? 7 হয়। এটা সম্পর্কে তোমরা সপ্তম অধ্যায় জানবে, যদিও অলরেডি অনেকে কমেন্ট করেছো সপ্তম অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য, সেটা আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব। পানির গঠন। পানির গঠনের মধ্যে আমরা পানির 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, এটা আমরা সকলেই জানি। রসায়ন পড়ার সময় আমরা পানির সংকেত কি পড়ি? H2O, হাইড্রোজেন 2টা অণু থাকে এবং অক্সিজেন 1টা থাকে। এইভাবে লিখি, এটা সংকেতটা এখানে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিবে। আমরা যে পানি দেখি সেখানে অনেক পানির অণু একসাথে ক্লাস্টার হিসেবে থাকে। কি আকারে থাকে? ক্লাস্টার আকারে থাকে। পানির উৎস। পানির সবচেয়ে বড় উৎস আমরা জানি সাগর, মহাসাগর বা সমুদ্র। পৃথিবীতে যত পানি আছে তার প্রায় 90 ভাগই হলো সমুদ্রের পানি। সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ লবণ থাকে, এটা আমরা জানি। সমুদ্রের পানিকে লোনা পানীয় বা মেরিন ওয়াটার বলে, এটা একটু মনে রাখবে। পানির আরেকটি বড় উৎস হলো হিমবাহ, তুষার স্রোত, এটা হলো পানির আরেকটা বড় উৎস। এই উৎস থেকে প্রায় 2 ভাগের মতো পানি আছে এখানের মধ্যেই। পৃথিবীর ব্যবহারের উপযোগী পানি মাত্র 1 ভাগ। 100 ভাগের মধ্যে শুধু 1 ভাগ পানি ব্যবহার উপযোগী। বাংলাদেশে মিঠা পানির উৎস হলো, যেমন ইরিধানের জন্য প্রচুর পরিমাণ মিঠা পানির প্রয়োজন হয়। মিঠা পানির মূল উৎস হচ্ছে নদ নদী, খাল বিল, পুকুর, হ্রদ এবং ভূগর্ভের পানি। এগুলো সবগুলো মিঠা পানির উৎস। এগুলো এমসিকিউতে আসতে পারে, একটু করে ধারণা নিবে। ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিশেষ করে আর্সেনিক থাকায় বাংলাদেশের বিস্তৃত এলাকায় ভূগর্ভস্থ পানি পানের অনুপযোগী হয়ে পড়েছে। আর্সেনিক বেশি থাকার কারণে অনেক সময় ভূগর্ভস্থের পানি খাওয়ার মতো উপযোগী থাকছে না। এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এভাবে দাগানো বই যদি তোমরা চাও, এসএসসি লেভেলে সবগুলো দাগানো বই আমাদের কাছে আছে এবং সেখান থেকে শতভাগ কোয়েশ্চেন কমন পড়বে। শতভাগ কোয়েশ্চেন কমন পড়বে। তোমরা যদি বইগুলো নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ দিলে হবে, অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলে হবে। সেখান থেকে তোমরা বইগুলো অল্প দামে, খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে। এখান থেকে শতভাগ তোমরা কমন পাবে। বিজ্ঞান বইটি খুবই কোয়ালিটিফুলভাবে দাগানো আছে। ইনশাআল্লাহ তোমরা 30-এর মধ্যে 28 থেকে 29টা কোয়েশ্চেন অনায়াসে কমন পাবে যদি ভালো করে পড়তে পারো। কচুরিপানা, খুদিপানা, উড়িপানা, সিঙ্গারা, এটি এমসিকিউতে মাঝে মধ্যে আসে, এটা একটু মনে রাখবে। টোপাপানা, শাপলা, পদ্ম, শ্যাওলা, হাইড্রোলিয়া, কলমি, হেলেঞ্চা, কেশরদাম ইত্যাদি নানান রকম জলজ উদ্ভিদের নাম শুনেছ এবং তাদের অনেকগুলো নিজের চোখেও দেখেছ। যেমন কলমি, হেলেঞ্চা, কেশরদাম, এই 3টা পানিতেও জন্মাতে পারে এবং
উপরেও জন্মাতে পারে, দুই জায়গায় সেটা জন্মাতে পারে। পানি না থাকলে বেশিরভাগ জলজ উদ্ভিদ জন্মাতই না, সেটা আমরা জানি। সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে। এগুলা বিভিন্নভাবে পানিতে কি করে আমরা জানি, পানির মধ্যে যখন পানিগুলো নাড়াচাড়া হয় তখন অক্সিজেন পানিতে মিশে এবং এতে করে পানিতে থাকা জলজ উদ্ভিদ এবং জীবগুলো বেঁচে থাকতে পারে। শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদগুলো জলজ প্রাণীদের খাদ্যভাণ্ডার হিসেবে কাজ করে। কিছু জলজ উদ্ভিদগুলো সারা দেহের মধ্যেই পানিসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংরক্ষণ করে থাকে, তাই এদের পুরো দেহ পানির সংস্পর্শে না এলে এরা বড় হয়ে উঠতো না। যেমন এইসব যেগুলো আছে প্রাণীগুলো, এগুলো সবগুলোর জন্যই পানি আবশ্যক। আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে জলজ উদ্ভিদের কাণ্ড আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয়, যেটা পানির স্রোত আর জলজ প্রাণীর চলাচলের সঙ্গে মানানসই। এরপর দেখো, জলজ উদ্ভিদগুলো সাধারণত অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে, মানে এক অঙ্গ থেকে আবার আরেকটা বাচ্চা হয়, আবার সেখান থেকে আরেকটা হয়, এভাবে করে বংশ বিস্তার করে। এরপরে হলো আমরা যদি এখানের মধ্যে দেখি জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা, যেমন আমাদের জন্য জলজ প্রাণীগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন জলজ প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি আমাদের পরিচিত হলো মাছ, এবং মাছ থেকেই প্রায় আমরা আমাদের প্রোটিনের 80% পাই। তাহলে মাছ না থাকলে আমাদের প্রোটিনের ভাগটা পূরণ হতো না। পানির মানদণ্ড, তোমরা অনেকে বলবে এইসব বিষয়গুলো পড়াচ্ছি না কেন, এগুলো কিন্তু পরীক্ষা তেমন একটা আসে না। যেগুলো আসে না ওগুলো আমি পুরোপুরি স্কিপ রাখার চেষ্টা করেছি, যত কম পড়ে যত বেশি কমন পাওয়া যায় সেই বিষয়টা মাথায় রেখে আমি তোমাদের জন্য বইগুলো রেডি করেছি। পানি হচ্ছে জলজ উদ্ভিদ আর প্রাণীর আশ্রয়স্থল, এটা আমরা সকলে জানি। বর্ণ এবং স্বাদ থাকে পানির, সেগুলো একটু তোমরা পড়ে নিতে পারবে। তারপরে এই যে পানির মধ্যে বিভিন্ন ধরনের পানি বিভিন্ন সময় ঘোলা থাকার কারণে পানিতে কি হতে পারে না, অক্সিজেন যুক্ত হতে পারে না এবং তার ফলে সালোক সংশ্লেষণে বাধাগ্রস্ত হয়। পানি ঘোলা হওয়ার মূল কারণ প্রাকৃতিক, অর্থাৎ নদী ভাঙ্গন, পলিমাটি ইত্যাদির কারণে পানি বেশিরভাগ সময় ঘোলা থাকে। তেল, গ্রিজ, অন্যান্য অদ্রবণীয় পদার্থের উপস্থিতি থাকলেও পানি অনেক সময় ঘোলা থাকে। এইসব পদার্থ বিশেষ করে মাটি আর বালি বেড়ে গেলে তা এক পর্যায়ে নদীর তলায় জমা হতে থাকে, ফলে নাব্যতা হ্রাস পায় এবং নৌযান চলাচলে অসুবিধা ঘটে। মানে যখন অনেক বেশি পলি আসতে থাকে নদীর মধ্যে, সেখানের মধ্যে নদীর উপরের স্তরটা আস্তে আস্তে ভরাট হতে থাকে এবং ভরাট হতে হতে একসময় সেখানে নৌকা আর চলতে পারে না, কারণ নৌকার নিচের অংশটা সেখানে লেগে যায়। এরপরে দেখো দ্রবীভূত অক্সিজেন। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার। 100% শিওর থাকো, এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে। অনেক বেশি সম্ভাবনা এই কোশ্চেনটা আসায়। তার মানে 1 লিটার পানির মধ্যে কত মিলিগ্রাম অক্সিজেন থাকে? কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার, এর থেকে বেশি থাকলে ভালো। পিএইচ নিরপেক্ষ হচ্ছে 7। আমরা নিরপেক্ষ পিএইচ জানি 7। অ্যাসিডিক হলে 7-এর কম হবে, ক্ষারীয় হলে 7-এর বেশি হবে। তাহলে ক্ষারীয় মানে বেশি, অ্যাসিডীয় মানে কম। অ্যাসিডের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত কমবে, তার মানে অ্যাসিডীয় হলে 7-এর কম হতে থাকবে। অন্যদিকে ক্ষারের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত বাড়বে, এটা আমরা জানি। গবেষণায় দেখা গেছে নদ নদীর পানির পিএইচ সাধারণত 6 থেকে 8-এর মধ্যে থাকে, তাহলে জলজ উদ্ভিদ কিংবা প্রাণী বেঁচে থাকার জন্য কোনো অসুবিধা সৃষ্টি করে না। তার মানে 6 থেকে 8 হলো একটি ভারসাম্যওয়ালা পিএইচ পরিমাণ, যেটা থাকলে জলজ উদ্ভিদগুলো বা জলজ প্রাণীগুলো অনায়াসে বেঁচে থাকতে পারে। লবণাক্ততা, ডিম ছাড়ার সময় বেশিরভাগ মাছই লবণাক্ত পানিতে ডিম ছাড়ে না, কারণ সেখানে ডিম নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আবার কিছু মাছ আছে যারা এই লবণাক্ত পানিতে প্রজনন করতে পারে, কিন্তু বেশিরভাগ আমরা মাছ যেগুলো আছে এগুলোকে দেখি যে ওরা ডিম পাড়ার সময় মিঠা পানিতে চলে আসে এবং ডিম ছেড়ে আবার লবণাক্ত পানি বা সমুদ্রে আবার চলে যায়। এর পরবর্তীতে তোমাদের যদি ধারাবাহিক ভিডিও প্রয়োজন হয়, সবগুলো অধ্যায়ভিত্তিক আমাদের কাছে দাগানো আকারে আছে। ভিডিও প্রয়োজন হলে কমেন্ট করে জানাবে, আর বই প্রয়োজন হলে তোমরা এই নাম্বারটিতে আমাদেরকে মেসেজ দিয়ে বইগুলো চাইলে কালেক্ট করে নিতে পারো।